পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। নিরাপত্তা ব্যবস্থাও একদমই ভালো না। কখন কোথায় বোমা ফাটে নেই ঠিক। কোচদের নিরাপত্তায় থাকে কমান্ডোরাও। সেখানকার অর্থনৈতিক অবস্থাও সুবিধার না মোটেই। অথচ গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেস্পিকে যথাক্রমে ওয়ানডে ও টেস্টের প্রধান কোচ হিসেবে পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের মতো জঞ্জটপূর্ণ দেশও দারুণ সব কোচ পায়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তেমন বড় কোনো নাম যুক্ত হয় না। বিসিবির আর যাই হোক, টাকার অভাব নেই। ওয়ানডে ও টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের চেয়ে আয় খুব একটা কম নয় বিসিবির। পিসিবির মোট সম্পদ যেখানে প্রায় $5,50,00,000, বাংলাদেশের তা $5,10,00,000। ব্যবধান মাত্র $40,00,000। কিন্তু পাকিস্তান যে মানের বিদেশি কোচ পায়, বাংলাদেশ তা পায় না কেন? একসময় বাংলাদেশের হেড কোচ হিসেবে ছিলেন গর্ডন গ্রিনিজের মতো কিংবদন্তি। শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো কোচ ডেভ হোয়াটমোর, বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি আবেগ থাকা এডি বার্লোর মতো ওজনদার ব্যক্তিবর্গ, জেমি সিডন্স, স্টুয়ার্ট লো, রিচার্ড পাইবাসরাও বাংলাদেশ মিশন শেষ করে কেউ পাকিস্তান, কেউ যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বড় দলের দায়িত্ব নিয়েছেন। তবে শেষ 5-7 বছরে চিত্রটা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। বিসিবির ব্যাংক ব্যালেন্স তরতর করে বাড়লেও ভালো হেড কোচ পাচ্ছে না বাংলাদেশ। পেস বোলিং, স্পিনিং বা ফিল্ডিং কোচ হিসেবে আসছে বড় বড় নাম, কিন্তু প্রধান কোচ পেতে ত্রাহি অবস্থা। ভালো কোচ পাওয়া যে কঠিন হয়ে গেছে সেটি 2018 সালের ফেব্রুয়ারিতেই জানিয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সে বছর শ্রীলঙ্কায় নিধাস ট্রফির আগে হেড কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছিল বিসিবি। পাপন জানান, আইপিএল এর কারণে ভালো মানের কোচ পাওয়া যাচ্ছে না। আসলে কোচিং জগতের হাওয়া বদলে গেছে অনেকটাই। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয় জয়কার। সাবেক ক্রিকেটারদের কোচ হিসেবে এখন অনেক চাহিদা। কখনো আইপিএল এ, তো কখনো বিগ ব্যাশ, কখনো পিএসএল, তো কখনো ক্যারিবিয়ান ক্রিকেট লিগ। অল্প দিনেই বেশি টাকা কামানোর সুযোগ। দীর্ঘ সময়ের কমিটমেন্ট বা দায়িত্ব নেওয়ার ঝামেলাও নেই। স্বল্প সময়ের খ্যাপেই তাই কোচদের আগ্রহ থাকে বেশি। ঢাকার গরম এবং আর্দ্রতাও কোচদের সয় না। তার উপর বিরক্তিকর যানজটে চলাফেরায় দায়। যেখানেই থাকুক, গাড়িতে করে মিরপুর যাওয়া আসায় চলে যায় অনেকটা সময়, এনার্জিও। সব কোচরাই এসব সমস্যার কথা বলেন। সমস্যার এখানেই শেষ নয়। বিসিবির মাতবরিতে স্বাধীনভাবে কাজ করাও কঠিন। দলে কে থাকবে, সেরা একাদশে কারা থাকবেন, এ নিয়ে যদি বোর্ড সভাপতি মাথা ঘামান তাহলে কাজ করা মুশকিল। শুধু তাই নয়, কখনো সখনো ব্যাটিং অর্ডার নিয়েও গলানো হয় নাক। মিডিয়ার গুটিবাজিও কম দায়ী নয়। খেলোয়াড়, কোচ, বিসিবি পরিচালক যেই হোক, মিডিয়াকে পাত্তা না দিলে পেছনে লেগে যায় সাংবাদিকরা। অজ্ঞাত সূত্রে বরাত দিয়ে আসতে থাকে একের পর এক মন গড়া প্রতিবেদন। এই সেদিন হাথুরু আর ফিরবেন না, মুশফিক মাহমুদুল্লাহরা নারী আম্পায়ারের অধীনে খেলতে রাজি না, ইত্যাদি সংবাদে তোলপাড়। এর আগে রাসেল ডোমিঙ্গোকে নিয়েও ছাপানো হয়েছে অতিরঞ্জিত সংবাদ। আর তাই কাউকে না পেয়ে গত বছর সেই চন্ডিকা হাথুরু সিংহের হাতেই দলকে তুলে দেয় বাংলাদেশ। হাথুরু এর আগে কোচ হয়ে আসেন 2014 সালে। ওই সময়টা বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় পার করেছে। তবে তার চলে যাওয়াতে ছিল না পেশাদারিত্বের ছাপ। তার সঙ্গে চুক্তি ছিল 2019 সাল পর্যন্ত, কিন্তু 2 বছর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বিসিবির সঙ্গে চুক্তির বিষয়টিকেও দেখান বুড়ো আঙুল। নাটক তার আগেও করেছিলেন হাথুরু। 2016 সালের অক্টোবরেও একবার পদত্যাগ করেছিলেন তিনি। সেবার বুঝিয়ে শুনিয়ে 3 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় তাকে। দায়িত্বহীনতার পরিচয় পেয়েও দলের সিনিয়রদের লাগামহীন আচরণ নিয়ন্ত্রণ করতে 6 বছর পর আবার তার সঙ্গে চুক্তি করে বিসিবি। চুক্তি বহাল 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু হাথুরুর কাছে কেন ফিরতে হলো বাংলাদেশকে? 2022 সালে হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের পর আসলে ভালো কাউকেই পায়নি বাংলাদেশ। হাথুরে প্রথম মেয়াদে যাওয়ার পরও কোচ পেতে সমস্যা হয়েছিল, কেউ রাজি হয়নি। এমনকি গ্যারি কার্স্টেনকে আনা হয়েছিল কোচ খুঁজে দিতে। উপায় না পেয়ে 2018 সালে খালেদ মাহমুদ সুজনকেও কিছুদিন কোচ করা হয়। পরে পাওয়া যায় রাসেল ডোমিঙ্গোকে।